ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো কোথাও কি একটা সুরাহা পাওয়া গেল এই অর্থে, কারণ নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে কিন্তু আর কোনো স্টে নয়। মহামান্য হাইকোর্টে কিন্তু এমনই অবজারভেশন আজকের প্রশ্নমূল মামলার ম্যাটারে। কেন বলছি এই কথা, তার কারণ হচ্ছে মহামান্য হাইকোর্টে কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে সেখানে গিয়ে 2017 টেট, অর্থাৎ যেখানে প্রায় 23টা প্রশ্নগুলোর অভিযোগ রয়েছে, এবং 2022 টেট যেখানে প্রায় 24টা প্রশ্নগুলোর অভিযোগ রয়েছে, সেই মামলাতে কার্যত মহামান্য হাইকোর্ট বেশ কয়েকটি টাইম ফ্রেম কিন্তু বেঁধে দিলেন। এর আগে আমরা জানি যে প্রশ্নবুল রিলেটেড ইস্যুতে সিঙ্গেল বেঞ্চ থেকে জাস্টিস আশার মান্তাসের অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশনে আপিল করে। সেই আপিল মোটামুটি একটু মডিফিকেশন হয়, সেই অর্ডারটাই পুনরায় বহাল থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গেলেও কিন্তু সেখানে সেই মামলা কিন্তু আফেল হয় এবং পরবর্তী ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে এই মামলা শুনানি চলছে জাস্টিস বিশ্ববিদ্যালয়ের বেঞ্চে। এখন এইখানে দাঁড়িয়ে রীতিমতন আজকে টাইম ফ্রেম বেঁধে দিলেন এবং কার্যত আরও বেশ কিছু আপডেট এই মামলায় উঠে এসে, তো সেক্ষেত্রে 60 দিনের মধ্যে কিন্তু গোটা বিষয়টা কনস্টিটিউট করতে হবে, এমনটাই বলা হয়। আজকে গোটা প্রসিডিংয়ে আমরা সেই বিষয়টা দেখতে পাই এবং সেই সাথে সাথে 60 দিনের মধ্যে বিশ্বভারতীর যে এক্সপার্ট রয়েছে বা আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের এক্সপার্ট বা ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্ট প্রত্যেকে মিলেমিশে 60 দিনের মধ্যে করবে এবং সেটা ভিডিওগ্রাফি হবে এবং তারপরেই মোটামুটিভাবে আমরা বুঝতে পারবো যে কতজন প্রার্থী নতুন করে টেট পাস করছেন, 17 টেটে হোক বা 22 টেটের ক্ষেত্রে হোক, বা কটা প্রশ্নগুলো আলটিমেটলি স্টান করে সেটাই আমরা দেখতে পাবো সেই সময়। এখন বিষয়টা হচ্ছে এই যে আপকামিং নোটিফিকেশন, কোথা কার্যত এই মামলাটা কিন্তু এমন একটা মামলা হতে পারতো যে মামলাতে কিন্তু স্টে অর্ডার বা এই জিনিসের সমাধান না হলেই নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে না, এমনটা কিন্তু হতে পারতো। তো কার্যত সেই জায়গাটায় আজকে পরিষ্কার করে দিয়েছেন মহামান্য বিচারপতি এবং সেক্ষেত্রে 60 দিনের টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন এবং সেক্ষেত্রে গোটা বিষয়টা ভিডিওগ্রাফির মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে এবং সেক্ষেত্রে তারা কত পয়সা দেবে, কিভাবে কি করবে, গোটা প্রসিডিং নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আজকে কোর্টে। তো কার্যত 60 দিনের মধ্যে আমরা মোটামুটি একটা রিপোর্ট যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ এরপরে দেবে বা এক্সপার্ট কমিটি মহামান্য হাইকোর্টের কাছে দেবে, তখন আমরা জানতে পারবো যে কতটা সংখ্যক প্রার্থী বাড়ছে বা কত পরিমাণ প্রশ্নমূল থাকছে। এবং কার্যত নতুন প্রার্থীদের জন্য এটা একটা সুরাহা। 17 টেটে যেটা রিমেনিং পড়ে আছেন, 14 টেটে যারা রিমেনিং পড়ে আছেন এবং 22 টেট যারা সদ্য পাস করেছেন, তাদের ক্ষেত্রে কোনো স্টে নয়। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু একদম সম্মুখীন আপনারা দাঁড়িয়ে আছেন এবং যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেক্ষেত্রে পড়াশোনা কিন্তু নতুন উদ্যমে শুরু করুন। তো কার্যত এই ম্যাটার আরও কী কী হচ্ছে জানার জন্য আমরা সরাসরি এই মামলার যিনি আইনজীবীর পিটিশনার দপ্তরে যে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট ফিরদৌস ইমামু, তার সাথে কথোপকথন মাধ্যমে বেশ কিছু জিনিস আমরা আরও ক্লারিফাই করেছি সেই জায়গাটা। তো গোটা বিষয় আমরা ফিরদৌস ইমামুর কাছ থেকে জেনে নেব তো কী হয়েছে। তো স্যার, রং কোশ্চেন 2022-এর যে রং কোশ্চেনের ম্যাটারটা আজকে 19 নম্বর কোর্টে 11 নম্বর আইটেমে ছিল, তো ম্যাটারটাতে আজকে কি হলো? হ্যাঁ, আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুর আদালতে যেটা 11 নম্বর আইটেম ছিল বৈশাখী পুরকাইত, ওই ম্যাটারটিতে আজকে স্টেটের পক্ষ থেকে এটি জানানোর কথা ছিল যে তারা কিভাবে লজিস্টিক সাপোর্ট এবং রেমুনারেশন তারা প্রোভাইড করবে। আজকে তারা সেটা বোর্ড কত টাকা খরচা হবে টোটাল সেটার তথ্য আদালতে জানান এবং স্টেট তারা কিভাবে ওই পুরো খরচাটি কিভাবে তারা বেয়ার করবেন সেটা বেসিক্যালি তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ফলে একে অপরের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেই খরচা বেয়ার করবে। কিন্তু একটা ইন্টারেস্টিং কথা আজকে বোর্ড বলেছেন, সেটা হলো যে পুরো বিষয়টি একেবারে ভিডিও ক্যামেরা হবে, ভিডিওগ্রাফ হবে। ফলে যেহেতু ভিডিওগ্রাফ থাকবে, ভবিষ্যতে যদি কোনো প্রকার এই নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয় তাহলে আদালত সেই ভিডিওগ্রাফটি দেখে নিতে পারবে। ফলে ভিডিওগ্রাফ হবে, এটা আজকে অন্ততপক্ষে বোর্ডের সাবমিশন থেকে সেটা বোঝা গেছে এবং ম্যাটারটি 2 মাসের মধ্যে এই পুরো বিষয়টি প্রক্রিয়াটি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এক্সপার্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্ট এবং বিশ্বভারতীর এক্সপার্ট মিলে এই পুরো বিষয়টিকে পুনর্মূল্যায়িত করে তারা রিপোর্ট দেবেন এবং 6 মার্চ পরবর্তী শুনানির জন্য এই বৈশাখী পুরকাইত ম্যাটারটি আবার আসবে। স্যার, এই ম্যাটারটা স্যার বেসিক্যালি 2022-এর টেটের যে 24টা প্রশ্ন, সেটাই কারণ হচ্ছে এই ম্যাটারটি যদিও 22-এর, কিন্তু 22 এবং 17 উভয় ক্ষেত্রে যেহেতু ডিভিশন বেঞ্চ 22 এবং 17 দুটো রং কোশ্চেনের, 17-র 23টা রং কোশ্চেন এবং 22-এর 24টা রং কোশ্চেনের সাপেক্ষে প্রশ্ন এবং উত্তরপত্রের ভুলের সাপেক্ষে একসঙ্গে কনজয়েন্টলি অর্ডার দিয়েছিল। তাই যেহেতু একই এক্সপার্ট তারা সেই খাতাটি পুনর্মূল্যায়িত করবে, তাই এই
একসঙ্গেই অর্ডারটি যেহেতু দিয়েছিল, তাই একসঙ্গেই আদালত বলেছেন যে এই রিপোর্টটি দিতে, এবং আরো তারা রিপোর্টটি দেবে। 2 মাসের মধ্যে রিপোর্টটি কমপ্লিট করবে। এই বৈশাখী পুরকাইত ম্যাটারে 2 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরে তারপরে পরবর্তীতে রেসপেক্টিভ ম্যাটারে শুনানি হবে। আচ্ছা স্যার, এইখানে এই একটা যে বিষয় হচ্ছে, ধরে নিন স্যার এখানে নোটিফিকেশন আমরা যতদূর পর্ষদের থেকে মাননীয় গৌতম পালের কথা আমরা বক্তব্য দেখেছি যে তিনি বলতে চেয়েছেন যে ডিসেম্বর মাসে অথবা জানুয়ারিতে হয়তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে এই ম্যাটারটি কোথাও কি রিলেটেড কিছু, মানে এর জন্য কি আটকে যেতে পারে নতুন নিয়োগের কোনো বিজ্ঞপ্তি? দেখুন, বিজ্ঞপ্তি আটকানো সেটা যদিও বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেখুন টেট হচ্ছে একটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। টেট 2014, টেট 2017, টেট 2022 যারা পাশ হুম। করে আছে তারা নিশ্চিতভাবেই নিয়োগ প্রক্রিয়া, তাদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা যেতে পারে। কিন্তু এরা যদি ভবিষ্যতে যারা পাশ করবেন টেট 2022 হুম। বা 17 থেকে, নিশ্চিতভাবে তাদেরও কনসিডার করা উচিত সেই নিয়োগ প্রক্রিয়া। এই নিয়ে কোনো সন্দেহ নেই। টেট 2017 বা 22 রং কোশ্চেনের সাপেক্ষে যারা পাশ করবেন তার সাবসিকুয়েন্ট যতগুলো রিক্রুটমেন্ট হবে সেই সমস্ত রিক্রুটমেন্টেই তাদের ক্যান্ডিডেটশিপ কনসিডার হওয়া উচিত। আপনি নিশ্চিতভাবে জানেন টেট 2014 সাপেক্ষে যাদের টেট 2014 পাস করেছিল সাবসিকুয়েন্টলি এবং 16 পূর্বে ডিএলএড ছিল, তাদের আদালত কিন্তু অ্যাপয়েন্টমেন্টের নির্দেশ দিয়েছিল। আপনি নিশ্চিতভাবেই জানেন একাধিক মামলায় অ্যাপয়েন্টমেন্টের নির্দেশ দিয়েছিলেন এবং সেই সংখ্যাটি কিন্তু অনেক। ফলে এটা খুব স্বাভাবিকভাবেই যে টেট 2022 বা টেট 2017-তে যারা পাশ করবেন তারা তার পরবর্তী ওই সংগঠিত হয়ে যাওয়ার পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া, সেই প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় তাদের ক্যান্ডিডেটশিপ বা প্রার্থী পদ কনসিডার হওয়া উচিত। এবং আশা করব সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে আদালত সেই অনুযায়ী নির্দেশ দেবেন ভবিষ্যতে, মানে আপাতত যখন আপনি এটা বলছেন নতুন নিয়োগের ক্ষেত্রে এটা কোনো বাধা নয়, বা বাধা কোনো রকম কোনো ডিরেকশন কোর্টের তরফ থেকে আসেনি? বাধা নয়। কিন্তু আমরা যেমন ধরুন টেট 2014, আমি উদাহরণ দিতে পারি, পূর্ববর্তী উদাহরণ, যেমন টেট 2014 থেকে 16 সিলেকশন প্রসেস হয়েছিল, 20 সিলেকশন প্রসেস হয়েছিল। যেমন 20 সিলেকশন প্রসেস যখন হয়েছিল তখন মামলাগুলো ডিভিশন বেঞ্চে পেন্ডিং ছিল। সেই অবস্থায় আমরা আবার নতুন করে রিট দাখিল করেছিলাম। তখন সেই সময় দাঁড়িয়ে মহামান্য বিচারপতি রাজশ্রী বরদায় তিনি অফলাইন অ্যাপ্লিকেশন নিতে বলেছিলেন এবং সেই অফলাইন অ্যাপ্লিকেশনের সাপেক্ষে পরবর্তীতে 738 জনকে তারা পাস ডিক্লেয়ার করে এবং এই পাস ডিক্লেয়ার করার পরেও আবার কিছু ক্যান্ডিডেট আবার মামলা করেন যে আমাদের ক্যান্ডিডেটশিপ কনসিডার হয়নি, কারণ আমাদের কাছে আরটিআই আছে, আরটিআই আমরা পরে দেখতে পাচ্ছি আমরা কেউ 1 নাম্বার পেলে পাস হবে, কেউ 2 নাম্বার পেলে পাস হয়ে যাবে। ফলে বিচারপতি অমৃতা সিনহা সেই সময় নির্দেশ দেন। পরবর্তীকালে আরো কিছু ক্যান্ডিডেট মামলা করেন যে দেখুন আমাদের যে ডিগ্রি, ট্রেনিং ডিগ্রি, সেই ট্রেনিং ডিগ্রিটা আছে ডিএলএড, আমরা যদি সেই সঠিক সময়ে আমাদের পাস ডিক্লেয়ার করা হতো এই 738 থেকে কিছু ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেলো না, দেখুন আমরা সঠিক সময় যদি আমাদের ক্যান্ডিডেটশিপ কনসিডার হতো তাহলে কিন্তু আমরা সেই সময় 16 সালের সিলেকশনের সাপেক্ষে আমরা নিয়োগ পেতে পারতাম। ফলে 20 সালে 21 সালে মামলা করে 22 সালে মামলা করে ইভেন অনেকে এই 16 সিলেকশনের সাপেক্ষে কনসিডার হয়ে ধরুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফলে কনসিডার হওয়ার এই যে নজির সেটা তো পূর্ববর্তী ক্ষেত্রে রয়েছে কলকাতা হাইকোর্টে। বেশ, বিষয়টা পরিষ্কার হলো। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। নমস্কার।